ক্লাস 10-এর আমার সকল ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন। এখন এই অভিব্যক্তি বলতে কি বোঝায় না, জীবের ক্রমবিকাশকে বোঝায়। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এই ইভলিউশন শব্দটির প্রবক্তা। চলো এবার আমরা অভিব্যক্তি বা ইভলিউশনটাকে খুব সহজভাবে বুঝে নিই। তার আগে একটা কথা মনে করিয়ে দিই, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমি নেক্সট ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে পারি। তাহলে চলো জেনে নিই যে অভিব্যক্তি বা ইভলিউশন কাকে বলে। কোটি কোটি বছরে মন্থর ও গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম জীব থেকে জটিল, উন্নত এবং নতুন জীব সৃষ্টি হওয়ার ঘটনাকেই বলা হয় অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন। খুব সহজভাবেই কিন্তু এটা আমি বললাম। হ্যাঁ, তাহলে আরেকবার বলছি, কোটি কোটি বছরের মন্থর ও গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম জীব থেকে জটিল, উন্নত এবং নতুন জীব সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন। এবার চলো জেনে নিই যে রাসায়নিক বিবর্তন বলতে কি বোঝায়। পৃথিবী সৃষ্টি হবার পর অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় রাসায়নিক বিবর্তন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অজৈব পদার্থ বলতে যেমন নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এই সমস্ত পদার্থগুলো, এবং জৈব পদার্থ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে না, গ্লুকোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, এগুলো। তাহলে আর একবার চলো জেনে নিই যে পৃথিবী সৃষ্টি হওয়ার পর অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় কি বলা হয় না, রাসায়নিক বিবর্তন। এই রাসায়নিক বিবর্তনের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন। ইনারাই প্রথম বলেন পৃথিবীতে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি হয়েছিল এবং জৈব পদার্থ থেকে ক্রমপর্যায়ে জীবের সৃষ্টি হয়েছিল। কিন্তু ইনাদের বক্তব্যের সাপেক্ষে কোনো রকম কোনো পরীক্ষামূলক প্রমাণ দিয়ে যেতে পারেননি। আর বুঝতেই তো পারছো যে বিজ্ঞান পরীক্ষামূলক প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রাহ্য করে না। এই ঘটনার প্রথম পরীক্ষামূলক প্রমাণ দেন স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। চলো এবার আমরা দেখে নিই তারা কি প্রমাণ করেছিলেন। প্রথমেই চলো পরীক্ষাটাকে আমরা ভালোভাবে বুঝে নিই। ওনারা পরীক্ষাতে যেগুলো নিয়েছিলেন তে একটি বড় ফ্লাস্ক, যেটি 5 লিটারের, একটি ছোট ফ্লাস্ক, একটি কন্ডেন্সার এবং বার্নার, ছোট পাত্র, এগুলো কিন্তু ওনারা নিয়েছিলেন। এবার পরীক্ষাটা কিভাবে করেছিলেন বা কিভাবে সম্পন্ন করেছিলেন একটুখানি দেখে নিই চলো। আদিম পৃথিবীতে যে সমস্ত পদার্থগুলো ছিল সেগুলো হলো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই সমস্ত পদার্থগুলো ছিল। আদিম পৃথিবীর পরিবেশ কেমন ছিল না, বিজারক ধর্মী, অর্থাৎ মুক্ত অক্সিজেন কিন্তু আদিম পরিবেশে ছিল না। শুধুমাত্র হাইড্রোজেন ছিল বলে, অর্থাৎ অক্সিজেন ছিল না বলে পরিবেশ ছিল কিন্তু বিজারক ধর্মী। সেই পরিবেশে সূর্যের প্রচণ্ড তাপ, বজ্রপাত এবং আল্ট্রাভায়োলেট রের ফলে যে অজৈব পদার্থ থেকেই জৈব পদার্থ সৃষ্টি হয়েছিল সেটি বিজ্ঞানী মিলার এবং উরে করে দেখান। তিনি এই বড় ফ্লাস্কটির মধ্যে 3টি উপাদান কি কি না, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন, এই 3টে উপাদানকে উনি 2:2:1 অনুপাতে তারা নিয়েছিলেন। অর্থাৎ অ্যামোনিয়া 2, মিথেন 2 এবং হাইড্রোজেন 1, 2:2:1 অনুপাতে ওনারা এই বড় ফ্লাস্কের মধ্যে এগুলোকে প্রবেশ করান। এই বড় ফ্লাস্কের মধ্যে 2টো ইলেকট্রোড যুক্ত আছে, যাদের কাজ হচ্ছে
উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ করা। অর্থাৎ বজ্রপাতের সময় যেরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক তেমনভাবে বিদ্যুৎ প্রবাহ করা। এর পরিমাণ প্রায় 60,000 ভোল্ট। ছোট ফ্লাস্কে ওনারা নিয়েছিলেন জল, আর নিচে যে বার্নার ছিল তার সাহায্যে ওনারা ক্রমাগত এই জলটাকে কিন্তু উত্তপ্ত করে। এই বার্নারের সাহায্যে জলটি উত্তপ্ত হলে জলীয় বাষ্প সৃষ্টি হয় এবং সেই জলীয় বাষ্প এই পাইপ দ্বারা বাহিত হয়ে এই বড় ফ্লাস্কের মধ্যে এসে প্রবেশ করে। তাহলে আগে থেকে ফ্লাস্কের মধ্যে বড় ফ্লাস্কে কী কী উপস্থিত আছে না অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন। তার মধ্যে কি এসে প্রবেশ করলো না জলীয় বাষ্প। এই সময় এই ইলেকট্রোড দিয়ে প্রায় 60,000 ভোল্ট বিদ্যুৎ এখানে পাঠানো হয়। যেমন বজ্রপাতের সময় যে বিদ্যুতের ভোল্ট হয় ঠিক তেমনই বিদ্যুৎ এখানে কিন্তু পাঠানো হয়। কারণ আদিম পৃথিবীতে কিন্তু বজ্রপাত হতো এবং বজ্রপাতের ফলেই যে ঘটনাগুলো ঘটতো সেগুলো দেখো। NH3 অর্থাৎ অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন এবং জলীয় বাষ্প, অর্থাৎ আদিম পৃথিবীর পরিবেশ। এই অবস্থায় আল্ট্রাভায়োলেট রে এবং বজ্রপাতের ফলে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ ওপারিন এবং হ্যালডেনের মতবাদ অনুযায়ী যে অজৈব পদার্থ থেকেই জৈব পদার্থ সৃষ্টি হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল দেখে নিই আমরা। এই 60,000 ভোল্ট বিদ্যুৎ প্রবাহের ফলে এই পদার্থগুলো জলীয় বাষ্পর সাথে মিশ্রিত হয়ে গরম অবস্থায় এর ভেতর দিয়ে এখানটায় কিন্তু প্রবেশ করে। এই সময় এটা যেহেতু প্রচণ্ড গরম এবং বাষ্প, তাই এটাকে ঠান্ডা করার প্রয়োজন হয়। ঠান্ডা করার জন্য একটা কনডেন্সারের ব্যবহার করা হয়। এটার নাম হলো কনডেন্সার। এই কনডেন্সারের কাজ কি না এক মুখ দিয়ে ঠান্ডা জল প্রবাহিত করা হয়। এই ঠান্ডা জল এর ভেতরে প্রবেশ করলেই এর ভেতরে পাইপটাকে, অর্থাৎ পাইপের মধ্যে থাকা যে জলীয় বাষ্প সেটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এবং ঘনীভূত হয়। ঘনীভূত সেই জলীয় বাষ্প এখান দিয়ে এই পাইপ দিয়ে প্রবেশ করে এবং প্রবেশ করার পর এখানকার থেকে কিছু পদার্থ এই নিচের এই কন্টেনারটার মধ্যে কিন্তু জমা হয়। বাকিটা আবার এখান দিয়ে আবার গিয়ে ছোট ফ্লাস্কের মধ্যে প্রবাহিত হয়। বাকি যে জলীয় বাষ্প সেটা আবার প্রবাহিত হয় এবং এটি আবার গরম হয়ে আবার একই রকমভাবে এখানে প্রবাহিত হয়, আবার 60,000 ভোল্ট। একই রকমভাবে এই পরীক্ষাটা ওনারা 7 দিন ধরে করেছিলেন। 7 দিন ধরে পরীক্ষাটা করার পর এই পাত্রে যে যে পদার্থগুলো উৎপন্ন হয়েছিল সেই পদার্থগুলো কিন্তু ছিল জৈব পদার্থ। সেই পদার্থগুলো কি কি? গ্লাইকোলিক অ্যাসিড, অ্যাডেনিন, ফর্মিক অ্যাসিড, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, এছাড়াও অ্যাডেনিন উৎপন্ন হয়েছিল। সুতরাং বুঝতেই পারছো যে অজৈব পদার্থ থেকে কিন্তু জৈব পদার্থ সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অজৈব পদার্থ থেকেই জৈব পদার্থ সৃষ্টি হয়। এটাই হলো রাসায়নিক বিবর্তন। এই রাসায়নিক বিবর্তনের ফলে সৃষ্টি হয় কোয়াসার ভেট এবং কোয়াসার ভেট থেকে সৃষ্টি হয় প্রাথমিক কোষ এবং তা থেকে কি না প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। এই আদি কোষ থেকেই কোটি কোটি বছর ধরে মন্থর, গতিশীল ও পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু জটিল জীবের সৃষ্টি হয়েছে। পৃথিবীর গঠন ও আবহাওয়া যুগে যুগে পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সরল জীবদেহ প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতা অনুযায়ী কিন্তু পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন এখনও চলছে, ভবিষ্যতেও চলবে এবং যুগ যুগান্ত ধরে কিন্তু চলতেই থাকবে। এটাই হলো অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি সৃষ্টির জন্য যে কারণ সেটা কিন্তু অবশ্যই হলো জৈব অভিব্যক্তি, বিবর্তন বা ইভলিউশন। আজকের ক্লাস অর্থাৎ অভিব্যক্তি বা ইভলিউশনের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। আর একটা কথা মনে করিয়ে দিই যে প্রতি বছর মাধ্যমিকে কিন্তু এখান থেকে কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যথাসময়ে পৌঁছে যায়। ভালো থেকো সবাই তোমরা, দেখা হবে আবার আগামী সপ্তাহে।